এই যে ফর্মগুলো আমরা শিখলাম এগুলোকে আমরা এখন একটু চিরায়ত বলবিদ্যার ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা একটু আগে ভেগ ভেহিকল কি শিখছি ডিএক্স ডিটি। তাহলে দেখো অর্থাৎ এক্সটাকে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করা। তাহলে এটাকে আমি লিখতে পারি, তাহলে ভেগ ইকুয়াল কি এক্স ডট মানে হচ্ছে কি সময় সাপেক্ষে এক্সের একবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা হয়েছে, মানে অন্তরীকরণ করা হয়েছে। তাহলে দেখো এই কলামে কি ছিল, এই কল ছিল ডিএক্স স্কয়ার ডিটি স্কয়ার, তার মানে কি দুইবার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি, এটা দ্বারা বোঝাচ্ছে কি ত্বরণ, এক্স এর উপর ডাবল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমার এটা দ্বারা বোঝাচ্ছে কি ত্বরণ। তারপরে আসি আমরা ভরবেগের। আচ্ছা, তাহলে এই দেখো আমার হচ্ছে কি ভরবেগ, এটা আমার গেল কি ভরবেগ। তাহলে ভরবেগ আর ভরবেগের পরিবর্তন হার যদি করা হয় তাহলে আমার কি করা লাগবে, সেক্ষেত্রে আমার করা লাগবে দেখো এখানে আমার ভরবেগের পরিবর্তন হার, তাহলে এখানে কী হবে, এটাকে আমি একবার সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কী হবে আমার পি ডট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ এবং মোটামুটি কঠিন অনেকের কাছে লাগে এমন একটি কোর্স হচ্ছে আমার চিরায়ত বলবিদ্যা। আমরা ইতিপূর্বে প্রথম বর্ষে যে কোর্সগুলো করে এসেছি সেগুলো আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়ে এসেছি, বাট এই চিরায়ত বলবিদ্যা কোর্সটিতে আমরা এমন কিছু বিষয় দেখব, মোটামুটি সকল বিষয়ে নতুন নতুন বিষয় দেখব। সো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে চিরায়ত বলবিদ্যা অনলাইন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি এবং এই কোর্সের পুরো অংশ জুড়ে আমি থাকব। আমি মোহাম্মদ মারুফ ইকবাল, ফাউন্ডার অফ আলিবাবার পাঠশালা। আলিবাবার পাঠশালা হচ্ছে একটি অনলাইন ভিত্তিক ডিজিটাল ইউটিউব পাঠশালা, যেখানে তোমরা অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আপাতত দুইটা বর্ষে ক্লাস রয়েছে এবং খুব শীঘ্রই তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের ক্লাসগুলোও সংযোজন করা হবে। তো দেখো আমরা এই চিরায়ত বলবিদ্যা কোর্সটি শুরু করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করা লাগবে এবং আমরা বেসিক বিষয়ে আলোচনা করব। দেখো অনেকে হয়তো ভাবে রেকর্ডিং ব্যাচে কেন ক্লাস করব, লাইভ ক্লাসে তো অনেক ভালো হয়। আসলে রেকর্ডিং ব্যাচে অনেক সুন্দরভাবে ক্লাস করা সম্ভব, সেটা এই ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। তো আমরা এই চিরায়ত বলবিদ্যা কোর্সটি শুরু করব, তার আগে আমি কোর্স সম্পর্কে কিছু কথা বলে নিই। এই কোর্সটি আজকে 25 তারিখ আজকে থেকে শুরু হচ্ছে এবং ক্লাসগুলো রেকর্ডিং করে দেওয়া হবে। এটি একটি ফেসবুক গ্রুপে, প্রাইভেট গ্রুপে দেওয়া থাকবে। যারা যারা পেমেন্ট করবে তাদেরকে আমি ওই গ্রুপে অ্যাড করে দেব। সেক্ষেত্রে ডেমো ক্লাস দেখার জন্য তোমাদের হাতে 25 থেকে 30 তারিখ পর্যন্ত সময় থাকবে। এর মধ্যে তোমাদেরকে টাকা পেমেন্ট, কোর্স ফি পেমেন্ট করে ক্লাসে জয়েন হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কোর্সটি কেমনভাবে শুরু হবে। কোর্সটি শুরু হবে বা ক্লাসগুলো হবে আসলে রেকর্ডিং বলে দিয়েছি এবং তার সঙ্গে যেটা করা হবে এগুলা কিভাবে লিখবা সেই হ্যান্ড নোটটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো দুইটা বিষয় গেল, এক নম্বর হচ্ছে এগুলো রেকর্ডিং ক্লাস হবে, দুই নম্বর হচ্ছে এখানে আমরা সকল থিওরিগুলোর পিডিএফ করে তোমাদেরকে নোটগুলো দিয়ে দেব এবং তিন নম্বর কথা হচ্ছে এখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সাজেশন দেওয়া হবে, যেটার মাধ্যমে তোমরা পরীক্ষাতে শতভাগ সফলতা পেয়ে যাবা। তো এই হচ্ছে কোর্সের ডিটেলস। তো আর কথা না বাড়িয়ে আমরা এবার মেন আলোচনায় চলে আসি। আজকে আমার আলোচনার বিষয় চিরায়ত বলবিদ্যার প্রথম অধ্যায়, অর্থাৎ কণা ব্যবস্থা বা পার্টিকেল অফ সিস্টেম। এই বিষয়ে কিছু বিষয়ে কথা বলি, তারপরে এই চিরায়ত বলবিদ্যা সম্পর্কে কিছু বেসিক বিষয় আলোচনা করে আমরা এই অধ্যায়ের থিওরিগুলোতে চলে যাব। তো দেখো চিরায়ত বলবিদ্যা সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নিউটনের গতির সূত্রসমূহ। তোমরা নিউটনের গতির সূত্রসমূহ ইতিপূর্বে পড়ে এসেছো, আমরা এখানে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তবে এখানে একটু ডিফারেন্ট ফর্ম থাকবে, যেটা হচ্ছে চিরায়ত বলবিদ্যাতে আমরা ব্যবহার করে থাকি। তো দেখো কণা ব্যবস্থাতে আমরা পরে আসছি, প্রথমে আমরা নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করব। নিউটনের গতিসূত্রটা কী ছিল? নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রতে বলা ছিল কোন একটা বস্তু স্থির বস্তু যদি হয় সে সর্বদা স্থির থাকবে এবং সে যদি গতিশীল হয় তবে সে সুষম গতিতে চলতে থাকবে, যদি না সেখানে কোনো কিছু প্রয়োগ করা হয়। তো এই কোনো কিছুটাকে আমরা বলে থাকি বল, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় তাহলে সেই বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। যদি সে স্থির অবস্থায় থেকে থাকে তাহলে সে অবশ্যই স্থির অবস্থায় থাকবে এবং যদি এই বস্তুটি গতিশীল অবস্থায় থেকে থাকে তাহলে ওই গতিতেই চলতে থাকবে। বাট তুমি যদি এখানে বল প্রয়োগ করো সেক্ষেত্রে এটা স্থির বস্তুকে তুমি বল প্রয়োগ করে গতিশীল করতে পারো এবং গতিশীল বস্তুকে যদি বল প্রয়োগ করো তার গতির পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে এই কথা বলতেছি, এখানে আমরা অনেকে ভাববে হয়তো স্থিরও হতে পারতো, তো আসলে স্থিরই যে হবে তা নয়। এখানে আমরা এটাকে
গতিটা ধরো যে একটা বস্তু গতিশীল আছে, এখানে আমি বল প্রয়োগ করলে এর গতি বাড়তেও পারে আবার কমতেও পারে, তো সেক্ষেত্রে সবসময় স্থির হবে এমনটা নয়। তাহলে নিউটনের গতিসূত্রের প্রথম সূত্রটা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি না বল প্রয়োগ করা হয়, এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এবার আমরা আসি নিউটনের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র থেকে এখানে আমার তেমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হবে না, আমরা দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র নিয়ে এখানে অনেক কাজ করব। তো দ্বিতীয় সূত্রতে আসি। নিউটনের দ্বিতীয় সূত্রতে বলছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে এর ভরবেগের পরিবর্তন হবে। তো ভরবেগ কী জিনিস এটা আমরা জানি। ভর মানে হচ্ছে বস্তুর পরিমাণটাই হচ্ছে কি তার ভর। কোনো একটা বস্তুর মধ্যে যতটুকু পরিমাণ থাকে এটা হচ্ছে কি তার ভর। আর বেগ তো আমরা জানি কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে আমরা বলে থাকি বেগ। অর্থাৎ আমরা জানি বেগ ভি ইকুয়াল কোনো বস্তু যদি ডিএক্স সরণ ঘটায় এবং যদি তার এই সরণ ঘটাতে ডিটি সময় প্রয়োজন হয় তাহলে বেগ ভি ইকুয়াল ডিএক্স ভাগ ডিটি। এবং আমরা আরও জানি যে ত্বরণ এ ইকুয়াল আমার কি বস্তুর বেগের পরিবর্তন যদি ডিভি হয় এবং তার যদি সময় লাগে ডিটি, সেই ক্ষেত্রে এইটা হবে তার ত্বরণ। আবার দেখো আমরা একটু আগে দেখছিলাম কি ডিএক্স ভি ইকুয়াল কি ডিএক্স ডিটি, তাহলে আমরা এখানে লিখি ডি ডিটি অফ ডি ডিটি এক্স। সো আমাদের এই ফর্মটা দাঁড়ায় ডি স্কোয়ার ডিটি স্কোয়ার অফ এক্স। সো এইটা গেল আমার ত্বরণ। ত্বরণ এ ইকুয়াল, দেখো আমরা এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম ফর্মে নিয়ে আসি নাই, এখন আমরা এই ফর্মগুলা কাজে লাগাবো। তো আমার বেগ হচ্ছে কি বেগ ভি, বেগ আমার ভি ইকুয়াল হচ্ছে ডিএক্স ডিটি। অর্থাৎ আমার যদি ক্ষুদ্র একটা সরণ ডিএক্স ঘটে এবং এই ক্ষুদ্র সরণ ডিএক্স ঘটাতে আমার সময় ডিটি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি বেগ ভি ইকুয়াল লিখতে পারবো ডিএক্স ডিটি। অর্থাৎ এটাকে আমরা দেখো এটাকে আমরা আবার কি করতেছি অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে। তো ত্বরণ ইকুয়াল আবার কি হলো বেগ ভাগ সময়। তো যাই হোক, তাহলে এই গেল আমার বেগ এবং ত্বরণ। এবার যদি আমরা আসি ভরবেগ কাকে বলা হয়। ভরবেগ মানে কোনো একটা বস্তুর ভর যদি এম হয় এবং এর বেগটা যদি আমার ভি হয় তাহলে এই পি ইকুয়াল আমরা বলতে পারি ভরবেগ। পি ইকুয়াল আমার কি হবে ভরবেগ। অর্থাৎ ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল। তাহলে দেখো ভর তো ভরের তার কোনো পরিবর্তন হবে না, বাট বেগ ইকুয়াল একটু আগে তুমি শিখে এসছো কি এম ডি ডিটি অফ এক্স। তো এই গেল আমার এটা হচ্ছে ভর, এটা গেল আমার কি সরি এটা আমার ভরবেগ। এই যে এটা ভরবেগ, এই ভরবেগটাকে আমরা এখানে এইভাবে লিখছি। দেখো তাহলে আমরা এখানে তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে আমার বেগ, বেগ ইকুয়াল কি, আর এই যে আমার ত্বরণ, তাহলে আমার বেগ হচ্ছে কি ভি ইকুয়াল ডিএক্স ডিটি। আর আমার এখানে দেখো ওয়েট, এখানে আমার ত্বরণ এ ইকুয়াল কি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, আর এখানে আমার ভরবেগ পি ইকুয়াল এম ডি এক্স ডিটি। ঠিক আছে, তো এই ফর্মগুলো আমরা ইউজ করব। তো এখন আমার নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আমাকে বলছে বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তোমরা এই বিষয়গুলো শিখে আসছো, সো ওগুলোতে আমি না যাই, আমি নর্মাল ফর্মটা লিখি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়াল আমার এম এ। এফ ইকুয়াল আমার কি এম এ। বা আমরা আরও একটা জিনিস শিখছিলাম ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে বস্তুর যদি ভরবেগের পরিবর্তনের ভরবেগটা যদি হয় ডিপি পরিমাণ ভরবেগ পরিবর্তন হয় এবং এই ডিপি পরিমাণ ভরবেগ পরিবর্তন হলে যদি তার ডিটি সময় লাগে, তো আমরা এফ ইকুয়াল পাচ্ছি ডিপি ডিটি। ঠিক আছে, এবং এফ ইকুয়াল জানি কি এম এ। তাহলে আমরা এই দুইটা ফর্মে লেখার চেষ্টা করি। তাহলে দেখো আমার এম তো এম এবং এর সময় আমরা কি পাইছি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। আর এইভাবে যদি আমরা লিখি তাহলে আমার কি হবে, এখানে আমার কি হবে পি এর মানটা আমরা এখানে বসাই দেব। পি এর মানটা এই যে এটা বসালে একই হচ্ছে এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। দেখো আমার এখানে আমার কি হচ্ছে, এখানে আমার হচ্ছে দেখো এই যে পি এর মানটা আমার কত ডিএক্স ডিটি, আর এখানে আমার আবার ডি ডিটি আছে, তাহলে কি হবে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার। তাহলে দেখো আমরা দুইটা ক্ষেত্রে একই মান পেলাম। তাহলে এটা হচ্ছে আমার নিউটনের
গতির সূত্র, 2 নম্বর গতির সূত্র F ইকুয়াল md স্কয়ার এক্স ডিটি স্কয়ার। তো দেখো এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এবার আমরা আসি নিউটনের গতির তৃতীয় সূত্র। নিউটনের গতির তৃতীয় সূত্রতে বলা হচ্ছে, ধরো আচ্ছা সূত্রটা একটু আমরা বলি। সূত্রটা কি ছিল? প্রত্যেক বস্তুর কোন একটা বস্তুর উপর যত পরিমাণ বল প্রয়োগ করবে ওই বস্তুটা এই বস্তুর উপর সেম পরিমাণ বল প্রয়োগ করবে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি, ধরো যে আমরা এখানে এই একটা বস্তু, এটা হচ্ছে আই বস্তু, এবং আরেকটা বস্তু সেটা হচ্ছে আমার জে বস্তু, ঠিক আছে? তাহলে এই বস্তু এর উপর যখন বল প্রয়োগ করবে সেই বলটাকে আমরা ধরে নিচ্ছি এফ অফ আই জে, এবং এই বস্তু এর উপর আবার তাহলে বিপরীত একটা বল প্রয়োগ করবে, সেটা হবে কি এফ জে আই, এবং এই দুইটা কী হবে? পরস্পরের সমান এবং বিপরীতমুখী। তাহলে এটা হচ্ছে আমার নিউটনের গতির তৃতীয় সূত্র, অর্থাৎ প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এগুলো গেল আমার নর্মাল ফর্মে। এখন ক্লাসিক্যাল মেকানিক্সে বা চিরায়ত বলবিদ্যায় আমরা এখানকার বেশ কিছু মানে আলাদা ফর্ম দেখব। সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে এই যে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, একবার এটাকে আমরা ডট দ্বারা লিখব, অর্থাৎ একবার ডিটি, একবার আমার অন্তরীকরণ মানে ডিডিটি মানে আমি বোঝাবো, এখানে আমি কী করবো? একবার ডট দিব। অর্থাৎ এই যে দেখো এই ফর্মটা, অর্থাৎ ডিএক্স ডিটি ছিল, অর্থাৎ এটাকে এই সরণটাকে বা এক্সটাকে আমি সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করতেছি, সুতরাং আমি এটাকে লিখতে পারবো এক্স ডট। এই ডট মানে ক্লাসিক্যাল মেকানিক্সের ডটের গুরুত্ব অনেক। ডট মানে এখানে বোঝায় সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ। তোমরা এই ক্লাসিক্যাল মেকানিক্সে টোটাল বইটাতে দেখবা অনেক জায়গায় ডট ইউজ করা হয়েছে। তো এই ডটটার মানে হচ্ছে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করা। তাহলে এখন আমরা চেষ্টা করি এই যে ফর্মগুলো আমরা শিখলাম এগুলাকে আমরা এখন একটু চিরায়ত বলবিদ্যার ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা একটু আগে বেগ ভেহিকল কি শিখছি? ডিএক্স ডিটি। তাহলে দেখো অর্থাৎ এক্সটাকে সময় সাপেক্ষে একবার অন্তরীকরণ করা। তাহলে এটাকে আমি লিখতে পারি, তাহলে বেগ ইকুয়াল কি এক্স ডট। এক্স ডট মানে হচ্ছে কি সময় সাপেক্ষে এক্সটা একবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা হয়েছে, মানে অন্তরীকরণ করা হয়েছে। তাহলে দেখো এই কল আমার কি ছিল? এই কল ছিল ডিএক্স স্কোয়ার ডিটি স্কোয়ার, তার মানে কি দুইবার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি, এটা দ্বারা বোঝাচ্ছে কি ত্বরণ, এক্স এর উপর ডাবল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমার এটা দ্বারা বোঝাচ্ছে কি ত্বরণ। তারপরে আসি আমরা ভরবেগের। আচ্ছা তাহলে এই দেখো আমার হচ্ছে কি ভরবেগ, এটা আমার গেল কি ভরবেগ। তাহলে ভরবেগ আর ভরবেগের পরিবর্তনের হার যদি করা হয় তাহলে আমার কি করা লাগবে? সেক্ষেত্রে আমার করা লাগবে, দেখো এখানে আমার ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এখানে কী হবে? এটাকে আমি একবার সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করবো, তাহলে কী হবে আমার পি ডট। তাহলে খেয়াল করো এফ ইকুয়াল হলো কি আমার পি ডট। তাহলে এই গেল আমার ক্লাসিক্যাল মেকানিক্সের ফর্ম। এবার আমরা চেষ্টা করতেছি, তোমরা একটু ভিডিওটা এখানে থামায় এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এবং দেখো আমরা তাহলে এখান থেকে কয়েকটা বিষয় শিখলাম। ক্লাসিক্যাল মেকানিক্সে আমার বেগ মানে কি এক্স ডট, এক্স ডট মানে কি সময় সাপেক্ষে সরণের একবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, আর ত্বরণ মানে কি আমার এক্স ডাবল ডট, আর আরেকটা কী গেলো আমার একটা হচ্ছে তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে কি পি ডট, মানে একবার হচ্ছে সময় সাপেক্ষে অন্তরীকরণ করা হয়েছে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা লাগবে। এবার আমরা কণা ব্যবস্থাতে আসব। তাহলে দেখো কণা ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? কণা ব্যবস্থা নিয়ে এবার আমরা কথা বলবো। কণা ব্যবস্থা বা পার্টিকেল সিস্টেম অফ পার্টিকেল হচ্ছে, দেখো সকল বস্তু কি অনেক কণার সমন্বয়ে গঠিত। তো আমরা একটা বস্তু ধরে নিচ্ছি যে এই একটা বস্তু, এর ভিতরে অসংখ্য কণা আছে, অসংখ্য কণা আছে, অসংখ্য কণা আছে। তার মধ্যে এই একটা কণা আমরা ধরে নিলাম আই কণা, এবং আরেকটা কণা ধরে নিলাম আমরা জে কণা। তাহলে দেখো এখান থেকে আমরা গতির সূত্র মানে সূত্রগুলো একটা বোঝার চেষ্টা করি নিউটনে। দেখো ধরো আমি এর উপরে একটা বল প্রয়োগ করছি, এই মানে বস্তুটার উপর বা এই বস্তুর আই কণার উপর আমি কী করলাম? বাইরে থেকে একটা বল প্রয়োগ করলাম। তো এই বলটাকে আমি ধরে নিচ্ছি এফ অফ আই কণার উপর
এক্সটার্নাল বল। দেখো এখানে ই দ্বারা বোঝানো হচ্ছে এক্সটার্নাল বল, অর্থাৎ এই আই কণার উপর আমি বাইরে থেকে এক প্রকারের বল প্রয়োগ করছি। তাহলে এখন চিন্তা করো, আমি যখন আই কণার উপর বল প্রয়োগ করলাম, এই কণাটা স্থির থাকবে না, তাহলে এই কণাটা কী করবে, এরপর বল প্রয়োগ করার ফলে এ আবার একে বল প্রয়োগ করবে। তাহলে কী হবে, এখানে এই কণা এইকে বল প্রয়োগ করবে। এবং দেখো আমরা আবার নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী কী শিখছি, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আই কণার উপর যদি যে কণা বল প্রয়োগ করে, তাহলে যে কণা আবার কী করবে, আই কণার উপর বল প্রয়োগ করবে। সেক্ষেত্রে আমার এখানে ভিতরের বলটা কী সৃষ্টি হচ্ছে, ভিতরের বলটা হচ্ছে এফ অফ আই জে ইকুয়াল মাইনাস এফ অফ জে আই, অর্থাৎ আই কণার উপর যে কণার বল এবং যে কণার উপর আই কণার বল কী হবে, সমান হবে এবং এর পরস্পর বিপরীতমুখী হবে। তাহলে এই যে ভিতরের এক ধরনের বল সৃষ্টি হচ্ছে, আমি কিন্তু ভিতরে বল প্রয়োগ করে নাই, করছি আমি বাইরে একটা এক্সটার্নাল ফোর্স বা বহির্ভূত বল ক্রিয়া এখানে প্রয়োগ করছি, যার ফলে এখানে আমার কী হয়েছে, ভিতরে আবার তার বল সৃষ্টি হয়েছে, একটা কণাকে বল প্রয়োগ করে এখানে এক ধরনের বলের সৃষ্টি করছে। তো এইটা হচ্ছে অভ্যন্তরীণ বল। তাহলে এখানে আমরা দেখব, মানে কণা সিস্টেমের জন্য দেখব আসলে বলটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা বল আমি এখানে প্রয়োগ করলাম এবং আরেকটা বল সেই কণাগুলো পরস্পরকে বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে কি তার অভ্যন্তরীণ বল। আর এটাকে বলা হয় ইন্টারনাল বল, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল বল, অর্থাৎ বহির্ভূত বল, আর এটা হচ্ছে কি অভ্যন্তরীণ বল। তাহলে এবার দেখো আমরা এখান থেকে নিউটনের সূত্রটাকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে নিউটনের সূত্র অনুসারে আমরা জানি কি এফ ইকুয়াল কি ছিল। তাহলে দেখো এই বলটা এখন এখানে কয় ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এক্সটার্নাল বল এফ অফ ই, এটা কি এক্সটার্নাল বল, এবং আরেকটা ভাগ হবে কি আমার ইন্টারনাল বল। তাহলে এই দেখো এখানে তো একটা কণা আছে, এই সিস্টেমটার উপরে কি একটা কণা আছে, সিস্টেমটার উপর অসংখ্য কণা আছে। তাহলে এখানে আমার এক্সটার্নাল বলটাকে আমরা লিখবো কি, ইন্টারনাল বলটা কীভাবে লিখবো, আই কমা জে আই নট ইকুয়াল জে, আর এখানে হবে কি এফ অফ আই জে। তাহলে এই আমরা এখন নিউটনের কণা সিস্টেমের জন্য নিউটনের সূত্রটাকে এফ সমান লিখতে পারি কি, এফ সমান এফ অফ আই এক্সটার্নাল প্লাস সামেশন অফ আই কমা জে আই নট ইকুয়াল জে। এটা লেখার কারণ হচ্ছে যে এই দেখো এক্সটার্নাল বলটা কি হচ্ছে, আই কণা যখন যে কণার উপর বল প্রয়োগ করবে, যে কণা কী করবে, আই কণার উপর বল প্রয়োগ করবে। সামেশন দ্বারা আমরা বোঝাচ্ছি সমগ্র কণা, শুধু কি এখানে আই আর যে কণা আছে, আরও অনেক কণা আছে, এন সংখ্যক কণা আছে। তাহলে এ একে বল প্রয়োগ করবে, এ একে বল প্রয়োগ করবে, এ একে বল প্রয়োগ করবে। কিন্তু এখানে আই কণার বল আর আই কণার আই নট ইকুয়াল যে মানে হচ্ছে আই কণার সমান যে কণা হবে না, কারণ আই কণা যে কণাকে বল প্রয়োগ করবে, যে কণা আই কণাকে বল প্রয়োগ করবে। তাহলে এইগুলো আমার বলের নিউটনের গতিসূত্র থেকে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করবো, যখন আমাদের কণা ব্যবস্থা থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কী হবে, প্রযুক্ত বল এফ ইকুয়াল হবে দুইটা, একটা হচ্ছে তার কি এক্সটার্নাল বল আর একটা কি ইন্টারনাল বল। তো আমরা এখন এবার আমরা আমাদের কণা ব্যবস্থা সম্পর্কে জানা হলো, নিউটনের গতিসূত্র সম্পর্কে জানা হলো। এবার আমরা আসবো একটি থিওরিতে। তো এই অধ্যায় থেকে যে থিওরিগুলো পড়া লাগবে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা থিওরিতে আমরা আলোচনা করব। দেখো তাহলে এবার আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা একটি থিওরির সমাধান করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমার কণা ব্যবস্থার জন্য রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তা দেখো সংরক্ষণ সূত্র বিষয়টা আসলে কি, সংরক্ষণ সূত্র মানে এটাকে কনজার্ভ করে রাখা, এটাকে রক্ষিত করে রাখা, যাতে এটার পরিমাণটা মোট পরিমাণটা বা মোট পরিবর্তনটা কী হয়, শূন্য হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে কণা ব্যবস্থার জন্য রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, অর্থাৎ আমার রৈখিক ভরবেগটা মোট কী থাকবে, অপরিবর্তিত থাকবে। এটাই আমার হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এটাকে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে যদি কোনো ব্যবস্থার উপর বাহ্যিক বল শূন্য হয় তবে মোট ভরবেগে রক্ষিত হবে। অর্থাৎ কোনো একটা ব্যবস্থার উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, তাহলে এর মধ্যে যে ভরবেগগুলো হবে বা ভরবেগের পরিবর্তন হবে, যেটাই হোক ভরবেগের পরিবর্তনটা হবে আমার শূন্য, অর্থাৎ মোট ভরবেগটা হবে কত, শূন্য। অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমার ভরবেগটা কি থাকবে, রক্ষিত থাকবে। তো এবার আমরা এটাকে এক্সপ্লেন করার জন্য আমরা কণার সিস্টেম ধরে নিছি। মনে করি কোনো ব্যবস্থার আইতম কণার উপর প্রযুক্ত বল হচ্ছে আমার এফ আই। আমরা একটা যদি চিত্র বানানোর চেষ্টা করি, ধরে নিচ্ছি আমরা এই সেই ব্যবস্থা, এখানে আমার আইতম কণা হচ্ছে এইটা এবং এটা হচ্ছে আমার জেতম কণা, এবং আরও কিছু কণা আছে এখানে। তো দেখো এই ব্যবস্থার ক্ষেত্রে আমি বলে নিচ্ছি কি আইতম কণার উপর প্রযুক্ত বল হচ্ছে এফ আই, অর্থাৎ আমি এই কণার উপর এফ আই পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে এখন এফ আই পরিমাণ বল প্রয়োগ করা হলে কণার রৈখিক ভরবেগের পরিবর্তনের হার কত হবে, কণার রৈখিক ভরবেগের পরিবর্তন হারটা আমরা ধরে নিচ্ছি ডিপি
সরি পি ডট দ্বারা বোঝাচ্ছে, আসলে পি মানে ভরবেগ আর পি ডট মানে পি ডট দ্বারা বোঝায় কি, পি ডট দ্বারা বোঝায় হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। কেননা দেখো এখানে হচ্ছে এই ডট মানে কি একবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা, তাহলে এটা কিন্তু দাঁড়াচ্ছে আমার এরকম যে ডিপি ডিটি, এখানে আমার ভরবেগের পরিবর্তন, এটা আমার সময়, ঠিক আছে। তো এই কারণে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এবার আমরা আসি ভরবেগের পরিবর্তনের হার যদি পি ডট হয়, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কী লিখতে পারি? দেখো নিউটনের দ্বিতীয় সূত্র একটু আগে আমরা দেখছি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমাদের কী বলা হয়েছিল? এফ সমান পি ডট, কেননা আমার প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ এফ সমান কী হবে? পি ডট হবে। তাহলে এখন দেখো এটাকে আবার আমরা জানি কি, একটু আগে আবার তোমাদের দেখালাম আমি, বেসিকটা যারা দেখোনি একটু দেখে নাও, যে আমরা জানি কি কোনো বস্তুর উপর যে বল প্রযুক্ত হয় ওই বল ইকাল কি, ওই বল দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে তার বাহ্যিক বল, একটা হচ্ছে তার কি বাহ্যিক বল অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল, এবং আরেকটা তার অভ্যন্তরীণ বল বা এটাকে বলা হয় ইন্টারনাল বল। তাহলে দেখো এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স যদি আমরা লিখি, তাহলে এফ ইকাল আবার আমরা জানি কি, যে এফ ইকাল জানি এফ অফ আই কোণের উপর প্রযুক্ত এক্সটার্নাল ফোর্স প্লাস সামেশন অফ আই কমা জে আই নট ইকুয়াল জে, এখানে আমার হচ্ছে এফ অফ আই জে, এটা দ্বারা বোঝাচ্ছে ইন্টারনাল বল, শুধুমাত্র এটা দ্বারা বোঝায় ইন্টারনাল আই কোণের উপর যে কোণের বল, বাট এই সামেশন ছ এটা দ্বারা বোঝাচ্ছে এই টোটাল ব্যবস্থার উপর আমার ইন্টারনাল বল, আই কমা জে আই নট ইকুয়াল জে, অর্থাৎ এখানে আই কোণ যে কোণের উপর যে কোণের উপর আবার সবাই আই কোণের উপর সবাই প্রত্যেকের উপরে বল প্রয়োগ করছে, ওই সেই ইন্টারনাল বলটা আমরা এখানে লিখছি। ইকুয়াল আমার কী হবে? ইকুয়াল আমার হবে হচ্ছে পি ডট। তাহলে দেখো আমরা পেলাম এই এফ সমান এইটা লিখতে পারি, কেননা আমার বলটা হচ্ছে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা আমার বাহ্যিক বল আর একটা আমার হচ্ছে অভ্যন্তরীণ বল, এটা হচ্ছে আমার বাহ্যিক বল, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ বল। এখন এটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ দিয়ে দেই, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো কোনো ব্যবস্থার উপর মোট অভ্যন্তরীণ বলটা শূন্য হয়, কীভাবে শূন্য হয় একটু খেয়াল করে দেখো। এই ব্যবস্থার উপর আই কোণের উপর কি কোনো বল প্রয়োগ করবে না, সেই ক্ষেত্রে কী হবে? আমার হবে হচ্ছে এফ অফ আই ইকুয়াল কি 0, কেননা আমার আই কোণের উপর আই কোণার নিজে কোনো বল প্রয়োগ করবে না, যে কোণের উপর যে নিজে কোনো বল প্রয়োগ করবে না, তার বোঝাচ্ছে কোণার নিজেদের উপর প্রযুক্ত বলটা নিজেদের উপর প্রযুক্ত বলটা শূন্য। এবং আবার আমরা যদি লিখি এফ অফ আই কমা জে, দেখো আই কোণা কী করতেছে, আই কোণা যে কোণের উপর যে বল প্রয়োগ করছে সেটাকে আমরা ধরে নিচ্ছি এফ অফ আই জে, এবং যে কোণ আবার কী করবে, যে কোনো আই কোণের উপর বল প্রয়োগ করবে, এটা হবে কি এফ অফ জে আই। এফ অফ আই জে দ্বারা আমরা বোঝাচ্ছি আই কোণের উপর যে কোণের বল, এফ অফ জে আই দ্বারা বোঝাচ্ছি আমরা যে কোণের উপর আই কোণের বল। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা দেখছিলাম একটু আগে যে আমার প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এই কোণের উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে, এই কোণ আবার এই কোণের উপর সেম এবং সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে, তাহলে সমান এবং এই বিপরীতমুখী বল প্রয়োগ করবে। তাহলে এখন এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার হবে কি এফ অফ আই জে প্লাস এফ অফ জে আই ইকুয়াল 0। তাহলে আমরা দেখো আমরা এখানে দুইটি কণার বিবেচনা করছি আই এবং জে, এবং এই দুইটি কণার বলের যোগফল কত? 0। দুইটি কণার বলের সমষ্টি কত? 0। এখন সিমিলারভাবে এইখানে যতগুলো কণা থাকবে সকল কণায় কি প্রত্যেকের উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে, তাহলে আমরা টোটাল অভ্যন্তরীণ বলটা কত পাবো? 0 পাবো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই দুইটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোট এই অভ্যন্তরীণ বল আমার কত হবে? 0 হবে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি কি 0। তাহলে এফ অফ আই এক্সটার্নাল ইকুয়াল আমার দাঁড়াচ্ছে পি ডট, কেননা আমার এটা হচ্ছে 0। আর এটা কীভাবে লিখতে হবে এটা তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফ থেকে দেখে নিতে পারবা। সো এখান থেকে জাস্ট বোঝার চেষ্টা করো। তাহলে আমরা কী পেলাম? এফ আই এক্সটার্নাল ইকুয়াল পি ডট। এখন দেখো আমার এখানে থিওরিটাতে কী বলা হয়েছিল যে যদি কোনো ব্যবস্থার উপর মোট বাহ্যিক বল 0 হয়, অর্থাৎ ব্যবস্থার উপর প্রযুক্ত বলটা যদি 0 হয় তাহলে আমার ভরবেগটা সংরক্ষিত থাকবে, আদারওয়াইজ থাকবে না। তাহলে এখানে আমার বাহ্যিক বলটা এইটা, তাহলে আমার এখানে অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন ল আমরা কি লিখতে পারি এখানে যে পি ডট ইকুয়াল আমার 0, যেহেতু এটার মান আমার 0 কারণ এটা আমার বাহ্যিক বল, আর এখানে আমার বলে দেওয়া ছিল বাহ্যিক বলটা 0 হয়। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি dt অফ পি ইকুয়াল 0। এখন এইটাকে আমি সমাকলন করব। তো দেখো সমাকলন যদি করি, এটা আমার ডিফারেন্সিয়েশনের ফর্মে আছে,
অর্থাৎ অন্তরীকরণের ফর্মে আছে। তোমরা জানো অন্তরীকরণ এবং সমাকলন পরস্পরের বিপরীত। অন্তরীকরণ আর সমাকলন কাটাকাটি চলে যায়, তাহলে এই পাশ থেকে অন্তরীকরণ আর সমাকলন কেটে যাবে, আর শূন্যের সমাকলন করলে আমরা পাবো কি, শূন্যের সমাকলন করলে আমরা ধ্রুবক পাবো। কেননা দেখো একটা ধ্রুবককে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো সেই ক্ষেত্রে কী হবে, 0 হবে, তাহলে তার উল্টাটাই তো সমাকলন, তাহলে সমাকলন করলে আমরা কী পাবো, আবার ধ্রুবক পাবো। তাহলে এটাকে সমাকলন যদি করি তাহলে আমরা এখান থেকে পাবো কি, এর পাশে এই চিহ্নটা চলে যাবে, তাহলে আমার থাকবে হচ্ছে পি, আর এখানে আমার থাকবে কি 0 সমাকলন করলে আমার হচ্ছে কি ধ্রুবক। তো আমি দেখলাম এখানে আমার মোট ভরবেগের পরিবর্তন কত, ধ্রুবক, অর্থাৎ ভরবেগ এখানে কি ধ্রুবক, অর্থাৎ আমার এখানে ভরবেগটা ধ্রুবক থাকবে বা সংরক্ষিত থাকবে, এখানে আমার ভরবেগের কোনো পরিবর্তন হবে না। সো এই ছিল আমার ভরবেগের সংরক্ষণ, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশগুলো দেখব। আজকের মতো আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। যারা যারা কোর্সগুলো করতে চাও আমার এখানে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এবং কোর্সে ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, কোর্সের নাম, কলেজ নেম আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে SMS দিলে তোমাদের কোর্স রেজিস্ট্রেশন আমি করে দেবো, এবং তারপরে তোমরা কোর্স পেড করে তোমরা ক্লাসে জয়েন করতে পারবা, ক্লাসগুলো দেখতে পারবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।